এই আতঙ্কের কথাই আমি আমার আগের কন্টেন্টে বলেছিলাম, যাতে সবাই রে রে করে তেড়ে আসছিল। আমি বলছিলাম আমি আমার নিজের মন করা কাহিনী বলছি, সহ্য করার মতো না। যে আনফেয়ার মিনস অ্যাডপ্ট করা হয়েছিল, ইলিগালিটি যেগুলো অ্যাপ্লাই করা হয়েছিল, সেগুলো টলারেবল মার্জিনে না। গতকালে যে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছিল 2016 বিতর্কিত প্যানেলের উপর যে মামলা, এবং সেই মামলা যে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছিল, সেই মামলার যে শুনানি ছিল 7ই মে, তারই কপিটা হাতে এসে পৌঁছা মাত্রই আমি সেটার চুলচেরা বিশ্লেষণ করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছিলাম। সমস্ত তথ্যগুলো, ভ্যালিড তথ্যগুলো, যা যা বর্ণনা করা আছে এবং যা যা ইন্ডিকেশন দেওয়া আছে, সেই রায়দানের পরিপ্রেক্ষিতে, রায়দানের কপির বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে অনেকেরই মনে প্রশ্ন জেগেছে যে আমি নেগেটিভ কথাবার্তা বলছি। কিন্তু বন্ধুরা, আমার এই নেগেটিভ কথাবার্তা বলে কোনো লাভ নেই। আমি শুরু থেকেই ফ্রি অ্যান্ড ফেয়ার কন্ডাকশন অফ এক্সামস, ফ্রি অ্যান্ড ফেয়ার অ্যাপয়েন্টমেন্টস অ্যান্ড রিক্রুটমেন্টসের পক্ষেই ছিলাম, এখনো আছি, আগামীতেই থাকবো। কারণ আমি নিজেই এই 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 করাপশনের বা এই ম্যানিপুলেশনের ভিকটিম একজন। আমি প্রচুর ইন্টারভিউ দিয়েছি, প্রচুর পরীক্ষা দিয়েছি এবং বারবার ভিকটিম হয়েছি, বারবার ভিকটিম হয়েছি। কোনোদিন সুযোগ সময় পেলে আমার সিএসসি রিলেটেড কন্টেন্টগুলো একটু দেখবেন, কলেজ সার্ভিস কমিশন রিলেটেড। সেখানে কি করে আমি ভিকটিম হয়েছি বারবার, সেখানে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, এবার আসি রায়দানের প্রসঙ্গে। 7ই মের যে কপিটা, সেখানে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরা হয়েছে এবং সেই কপিটা শুধুমাত্র 22শে এপ্রিল ডিভিশন বেঞ্চের ভার্ডিক্টের উপরেই হয়নি। সেই কপিটা সমস্ত এসএসসি যে বিতর্কিত প্যানেল 2016 তার সমস্ত প্রিভিয়াস যে কোর্ট কেস, যে ম্যাটার্স, যে পেন্ডিং কেস, সিভিয়ার যে ইনভেস্টিগেশন, বাক কমিটির যে রিপোর্ট, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সমস্ত যাবতীয় তথ্যকে সামনে রেখে সুপ্রিম কোর্ট তার শুনানি দিয়েছিল। মিথ্যে মনে হচ্ছে? তাহলে দেখে নিন আপনার 9 নম্বর 7-8 প্যারা 7-8, the writ petition before the High Court were instituted in 2021। রিট পিটিশন করা হয়েছিল 2021-এ, সেখান থেকে শুরু হলো, তার আগেও করা হয়েছিল। 8 নম্বর কি আছে? ফ্রম টাইম টু টাইম ইন্টারিম অর্ডার্স ওয়ার পাসড। টাইম টু টাইম কি বলেছি? 2016 প্যানেলের পরিপ্রেক্ষিতে যে যাবতীয় কোর্ট ম্যাটার্স হয়েছে, টাইম টু টাইম interim orders were passed by the High Court annulling the appointments on the ground that the appointments were made illegal। টাইম টু টাইম ইন্টারিম অর্ডার বার করা হয়েছিল, মধ্যবর্তী অর্ডার বার করা হয়েছে। অ্যানালিং দ্য অ্যাপয়েন্টমেন্টগুলোকে ক্যান্সেল করার পর কোনগুলো অ্যাপয়েন্টমেন্টের কথা বলা হয়েছে এখানে? সিঙ্গেল বেঞ্চ, মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ, যে 993টা বা 907টা বা 4000 কটা বা 3000 কটা সব মিলে 9, 10, 11, 12 গ্রুপ সি, গ্রুপ ডি সমস্ত টেন্টেড ক্যান্ডিডেটদেরকে যে বহিষ্কার করার কথা বলা হয়েছিল, বারবার স্কুলে ঢুকতে না দেওয়ার কথা বলা হয়েছিল, বেতন মুসলেখা দেওয়ার কথা বলা হয়েছিল, বেতন ফেরত দেওয়ার কথা বলা হয়েছিল, সেগুলোর ব্যাপারে বলা হচ্ছে এখানে। সেই সিঙ্গেল বেঞ্চের রায়ের কথা বলা হচ্ছে এখানে। The appointments were assailed initially before the division bench of the High Court and ultimately the dispute traveled to this court। এই অ্যাপয়েন্টমেন্টস গুলো আবার চলে আসলো, অ্যাসাইল আসলো, ট্রাভেল করে আসলো আবার কোথায়? ডিভিশন বেঞ্চে, এবং ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্টে আসলো। তাহলে যেখানে এত কিছু প্রিভিয়াস তথ্য মাথায় রেখে ভার্ডিক্ট দান করছে, তার মধ্যে তো হিডেন ট্রুথ বা হিডেন ইমপ্লিকেশন তো থাকবেই। আর সেটাই তো আমার কাজ, উদ্ধার করা। কেউ ফেভারেবল কথা শুনিয়ে দিল, আপনারা বলছেন ভালো, আর আমি বিটার ট্রুথ কথা শোনাচ্ছি, সেটা খারাপ? মোটেই না বন্ধুরা। আমি ততটাই চিন্তিত যতটা আপনারা চিন্তিত এই প্যানেলকে নিয়ে। মুসলেখার ব্যাপারে অনেকেই প্রশ্ন করেছে, মুসলেখাটা কাদের দিতে হবে? আমি পরিষ্কার বলে দিচ্ছি, মুসলেখা তাদেরকে দিতে হবে যারা ম্যানিপুলেটেড। হার্ড ডিস্কে, পঙ্কজ বানসালের হার্ড ডিস্কে বা পঙ্কজ বানসালের সার্টিফিকেটে যাদের তথ্য দেওয়া আছে অ্যাজ এ টেন্টেড ক্যান্ডিডেটস,
অ্যাজ এ ম্যানিপুলেটেড ক্যান্ডিডেটস, এবং যাদের তথ্য সঙ্গে এসএসসির সার্ভারের তথ্য মিসম্যাচ হচ্ছে। পঙ্কজ ব্যানার্জির তথ্যকে যদি ট্রু মনে করি, তাহলে এসএসসি সার্ভারের তথ্য ফলস, এবং ফলসের সঙ্গে ট্রুথের যে মিসম্যাচ যে হতেই থাকবে যতদিন না পর্যন্ত সেই 993টা হোক, 947টা হোক, বা 1000 হোক, বা 1200 হোক, বা 1500 হোক, যতই আসবে। কেননা মোরল লেস 25,000, মোরল লেস 19,000 বারবার বলেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, এই কথা বলেছে উকিল সাহেব। সুপ্রিম কোর্টেও উকিল সাহেব এই কথাই বলেছে। মোরললেস 25,000 অ্যাপয়েন্টমেন্টস, মোরললেস 19,000 যোগ্য প্রার্থী। তো মোরললেস মানে যতদিন না পর্যন্ত সেগ্রিগেশন পসিবল সমস্ত কিছু, ততদিন পর্যন্ত মোরললেসে থাকবে। ক্লিয়ার? বেতন ফেরতের ব্যাপারটা কাদের বলা হয়েছে? বেতন ফেরত তারাই দিবে 7ই মে, 22 এপ্রিল যে ডিভিশন বেঞ্চের যে শুনানি ভার্ডিক্ট, সেটা থেকে সেই দিন থেকে নিয়ে এই মামলা যতদিন চলবে, যতদিন গড়াবে, আপাতত 16 জুলাই আছে, 16 জুলাই পর্যন্ত যদি ডিসপোজ হয়ে যায় মামলাটা, ঠিক আছে। যদি 16 জুলাই পরও যদি আবার ডেট দেয়, তাহলে যতদিন গড়াবে ততদিন পর্যন্ত যা বেতন জেনারেট হবে অ্যাকাউন্টে, সেগুলো সুদ সমেত ফেরত দিতে হবে, 12% সুদ সমেত। ম্যাটারটা ক্লিয়ার করতে পারলাম? ওকে, এবার আসি মূল বিষয়বস্তুতে। আমি কেন বলেছিলাম যে এই রায়দানটা প্রিমোনিয়াস, প্রিক্যারিয়াস, আতঙ্কের, তার পরিপ্রেক্ষিতে পয়েন্টগুলো আমি তুলে ধরছি। 7-8 বললাম পুরো কেস ব্যাপারটা। এবার 9 নম্বর, সিঙ্গেল বেঞ্চ অর্ডার 9 নভেম্বর 2023, by its order dated 9 November 2023, this court held that the direction of the High Court for the termination of the service of candidates at the interim stage, even before the final disposal of the petitions, ought to have been avoided. 9 নভেম্বর 2023 যে সুপ্রিম কোর্টে মামলাটা এসেছিল এবং সুপ্রিম কোর্ট থেকে আবার ডিভিশন বেঞ্চে ফিরিয়ে দিয়েছিল, সুপ্রিম কোর্ট তখন বলেছিল যে, আমি আবার পরিষ্কার করে বলছি, 9 নভেম্বর 2023 সুপ্রিম কোর্ট আবার বলেছিল যে টেন্টেড ক্যান্ডিডেটদেরকে এখনই বেতন ফেরানোর প্রয়োজন নেই, এখনই সার্ভিস টার্মিনেশন করার প্রয়োজন নেই, কারণ তাদেরকে বলার সুযোগ দেওয়া হোক, তাদের পিটিশন ফাইল করতে সুযোগ দেওয়া হোক, তাদের হয়ে উকিলদের বলার সুযোগ দেওয়া হোক। সেই জন্যই সিবিআইকে অর্ডার করেছিল, ঠিক এখানে দেখেন আপনারা 12 নম্বর পয়েন্টে, during the course of the hearing of the cases before the High Court, there was a direction to the Central Bureau of Investigation to conduct an investigation in regard to the illegal acts of criminal wrongdoings arising from the selection process. Selection process যে ক্রিমিনাল wrongdoings হয়েছে সেটাকে ভালো করে ইনভেস্টিগেট করতে এই সময়ের মধ্যে, যতদিন পর্যন্ত আমি তাদের সিঙ্গেল বেঞ্চের রায়টাকে পোস্টপোন করছি, সিঙ্গেল বেঞ্চের রায়টার উপর স্থগিতাদেশ দিচ্ছি, স্টে দিচ্ছি, ততদিন পর্যন্ত আপনারা চালিয়ে যান আপনাদের ইনভেস্টিগেশন। The order dated 9 November 2023 directed the CBI to complete its investigation within 2 months. 9 নভেম্বর 2023 যে অর্ডার দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে সিবিআই কে, সেখানে বলা হয়েছিল যে আজকের দিন থেকে 2 মাস পর্যন্ত আপনাদেরকে যাবতীয় তথ্য সংগ্রহ করতে হবে এবং ইনভেস্টিগেট চালিয়ে একটা ফাইনাল আউটকামে আসতে হবে। And to submit a report to the High Court, High Court division bench আবার যাতে রিপোর্ট সাবমিট করে। In the meantime, this court directed that the appointments which have been made shall stand protected for a period of 6 months. এই সময়ের মধ্যে যে অ্যাপয়েন্টমেন্টগুলোকে টেন্টেড হিসেবে গণ্য করা হয়েছে, তাদেরকে যে বলার সুযোগ দেওয়া হয়নি, আমি টেন্টেডের কথা বলছি, তখনও যোগ্যদের গায়ে কোনো আঁচ লাগেনি, ঠিক আছে। 9 নভেম্বর 2023 মামলার যে শুনানি ছিল, সেই শুনানিতে তখনও যোগ্যদের গায়ে আঁচ লাগেনি, টেন্টেডদের গায়ে খালি আঁচড় পড়েছিল, টেন্টেডদেরকে বহিষ্কার করতে বলা হয়েছিল। এবং ততদিনে সুপ্রিম কোর্ট বললেন যে যতদিন না সিবিআই ইনভেস্টিগেট করছে 2 মাসের মধ্যে, সেটা তো থাকবেই, আমি এই টেন্টেড ক্যান্ডিডেটদের যে বহিষ্কারের যে ব্যাপারটা, সেটার উপর আমি স্টে লাগালাম 6 মাসের জন্য, তাদেরকে প্রোটেকশন দিলাম। অ্যান্ড টু ইনাবেল দ্য ডিভিশন বেঞ্চ টু অ্যাডজুডিকেট আপন দ্য ম্যাটার, এবং ডিভিশন বেঞ্চকে আবার ফিরিয়ে দিলাম মামলাটা, যে ডিভিশন বেঞ্চ আবার তদারকি করে তথ্যগুলোকে নিয়ে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে ইনভেস্টিগেট করে রায়দান শোনায়। তাহলে মূল মামলাটা কি দাঁড়ালো? ডিভিশন বেঞ্চের রায়দানটাই হচ্ছে আসল রায়দান। ডিভিশন বেঞ্চ যেখানে প্যানেল ক্যান্সেল করার কথা বলেছে, সেই প্যানেল ক্যান্সেল করাটাই চূড়ান্ত।
সুপ্রিম কোর্ট শুধুমাত্র একটা ইমিউনিটি দিয়েছে। কি ইমিউনিটিটা? যে যদি সেগ্রিগেশন পসিবল তথ্য অনুযায়ী, তাহলে সেগ্রিগেশন করা হোক। কেননা a large number of candidates life have been inseparably linked with the panel. Those who are fair, who are free, who are fairly recruited by dint of his or her hard labor, by dint of his or her merit. So therefore, if possible to segregate the tainted candidates from the untainted candidates list, then I am directing the authority to do the same within the stipulated time. All right, এটাই হচ্ছে আসল কথা। ঠিক আছে, এবার বাকি তো ওএমআর কেস, সিবিআই, বানসাল কেস, আমি জাস্ট খালি ওই তথ্যগুলো তুলে ধরছি যে তথ্যগুলো আপনাদের কাছে মনে হয়েছে যে আমি আমার মন গড়া কাহিনী বলছি, মন গড়া কাহিনী শোনাচ্ছি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবার চলে আসলো আমাদের 19 নম্বর প্যারাতে। On the basis of the data which was submitted before it by the SSC, the High Court has observed in paragraph 241 that the illegalities admitted by the SSC cannot be said to be within tolerable margins in a selection process of a large magnitude, and that the SSC itself did not discount the fact that the possibility of the existence of further illegalities may still exist. সহ্য করার মতো না যে আনফেয়ার মিনস অ্যাডপ্ট করা হয়েছিল, ইলিগালিটি যেগুলো অ্যাপ্লাই করা হয়েছিল সেগুলো টলারেবল মার্জিনে না, এবং সিলেকশন প্রসেসটা লার্জ ম্যাগনিটিউড ইম্প্যাক্ট দিয়েছে যোগ্য ক্যান্ডিডেটদের উপর এবং সমস্ত যারা কমিউনিটি, জেনারেল কমিউনিটি তাদের উপর। And SSC itself did not discount the fact that the possibility of the existence of further irregularities may still exist. SSC তো যে স্টেপ, যে স্ট্যান্ড, সেটা তো ক্লিয়ার না। এসএসসি নিজেই বলছে যে আমরা এখনো শিওর না যে আরো কতগুলো ইলিগালিটি থাকতে পারে। ওই জন্যই বলছি যে এসএসসি যদি সেগ্রিগেশন করতে না পারে তাহলে খুব খারাপ দিন দেখতে হতে পারে। ঠিক আছে, এরপর আমি বাকি কনসিকুয়েন্সিয়াল ডাইরেকশন সবকিছু ঠিক আছে, আমি এর আগের দিন বলেছি। ওকে, আমি জাস্ট 28 নম্বর প্যারাতে এবার চলে যাই। 28 নম্বর প্যারাতে আমাদের কি বলেছে যে from the material which has been placed on the record before the High Court by the SSC and by the CBI during the course of its investigation, a further issue which would merit closer analysis is as to whether appointments which suffer from taint can be specifically segregated. এটা কথা বলার মানে কি, যে যারা সাফার করছে টেন্টেড ক্যান্ডিডেটদের সঙ্গে নাম জড়িয়ে যাওয়ার ফলে, আনটেন্টেড ক্যান্ডিডেটরা, নন ম্যানিপুলেটেড ক্যান্ডিডেটরা, তাদের ক্লোজ অ্যানালাইসিস করে তাদের ব্যাপারটা কি কোনো রকম ভাবে দেখা যায়। ইফ সাচ অ্যান এক্সারসাইজ ইজ পসিবল, যদি এরকম সেগ্রিগেশন করা যায়, তাদের ব্যাপারটা দেখা যায়, ইট উড বি আনফেয়ার টু সেট অ্যাসাইড দ্য এন্টায়ারিটি অফ দ্য সিলেকশন হুইচ এক্সটেন্ডস টু অ্যাপ্রক্সিমেটলি 25,000 অ্যাপয়েন্টমেন্টস। এটাই তো বলেছি, যেটা ভার্ডিক্ট হাই ডিভিশন বেঞ্চ সেটাই তো বলেছে যে যদি এরকম সেগ্রিগেশন করা যায় তাহলে এটা আনফেয়ার হবে, এটা তাদের সঙ্গে জাস্টিস করা হবে না, আনজাস্টিফাইড হবে, টু ক্যান্সেল দ্য এন্টায়ার প্যানেল টু ইটস এন্টায়ারিটি। কিন্তু যদি সেগ্রিগেশন করা সম্ভব না এসএসসির স্ট্যান্ড অনুযায়ী, যে কখনো বলছে সেগ্রিগেশন করা সম্ভব, কখনো বলছে আমরা এখনো জানি না, আরো কতগুলো ম্যানিপুলেশনস লুকিয়ে আছে, তাহলে কি হবে? এটাই তো হচ্ছে আতঙ্কের। এই আতঙ্কের কথাই আমি আমার আগের কন্টেন্টে বলেছিলাম, যাতে সবাই রে রে করে তেরে আসছিল। আমি বলছিল আমি আমার নিজের মন করা কাহিনী বলছি। বন্ধুরা, এরকম প্রশ্ন উদয় হওয়ার কোনো অবকাশ নেই। আমি নিজেই সমব্যথী এই প্যানেলটাকে নিয়ে। দ্য কোর্ট ক্যানট বি আনমাইন্ডফুল অফ দ্য ফ্যাক্ট। আবার কোর্ট এটা বলছে যে কোর্ট, তার মানে কি, একটা বিষয় সতর্ক বারবার করার মানে কি? আমি যখন কাউকে সতর্ক করছি বারবার, এই সতর্ক হয়ে যা, সতর্ক হয়ে যা, না হলে কিন্তু, না হলে কিন্তু, না হলে কিন্তু, তার মানে কি? তার মানে না হলে কিন্তু বারবার যখন সতর্ক করছি তখন তার ঠিক অ্যান্টিথেটিক্যাল ব্যাপারটা আমাদের দেখতে হবে, প্যারাডক্সিক্যাল ব্যাপারটা দেখতে হবে, যে তার ম্যাগনিটিউডটা কি হতে যাচ্ছে। বারবার ম্যাগনিটিউডের কথা বলছে এখানে,
কি হতে যাচ্ছে আমি এটার বলার প্রয়োজন মনে করি না, খারাপ লাগতে পারে। Unmindful of the impact, setting aside a large complement of assistant teachers who have been recruited for both class 9, 10 and class 11, 12 students, which would be the consequence of if the impan judgment were to be upheld as it stands. যদি ইম্পা জাজমেন্টটাকে বহাল রাখা হয় যেভাবে এটা জারি হয়েছে, assuming that a segregation is possible, this court would have to determine the modalities which would be followed for that purpose. দিস কোড সেই মডেলিটিস গুলো ফলো করবে যেটা এই পারপাজের জন্য তৈরি করা হবে। যদি সেগ্রিগেশন পসিবল হয় তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, পুরো চুম্বক মানে খবরের চুম্বকটা এসে দাঁড়ালো এসএসসির উপর। বাস এই তথ্যটাই। নেক্সট হিয়ারিং আমাদের 16 জুলাইয়ের পর পর্যন্ত যা হিয়ারিং হবে সমস্ত কিছু এই 22 এপ্রিল থেকে নিয়ে 16 জুলাই বা তার ফার্দার প্রসিডিং যে চলতে থাকবে এই সমস্ত কিছুর ব্যাপারে ক্যান্ডিডেটদেরকে, যারা ম্যানিপুলেটেড ক্যান্ডিডেট এ পর্যন্ত প্রমাণিত হয়েছে এবং আগামী দিনেও প্রমাণিত হবে, যদি এসএসসি চায় তাহলে তাদেরকে বেতন ফেরত দিতে হবে এবং তাদেরকেই মুচলেখা দিতে হবে। কমেন্টে জানাবেন কথাগুলো সঠিক কিনা।